ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্টস। তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে ফাইনাল ধাপ সেটা খুব শিগগিরই আসতে চলেছে। তো এবার কিছুদিন হলো একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে সাজেশনটা কিভাবে হবে বা কি কি আসতে পারে তার একটা গ্রাফ দেওয়া হয়েছিল, যেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কী কী ছিল, কি করে সেটাকে থেকে আমরা বুঝে নিয়ে আগামী দিনে কী আসবে সেটা গেস করতে পারবো, সেই জিনিসটা দেখিয়েছিলাম। তো এবার দেখা যাচ্ছে যে যতদূর সম্ভাব্য ভাবা যায় বা বিগত বছরের প্রশ্ন ঘেঁটে দেখা যাচ্ছে যে এবার কিন্তু পরীক্ষায় স্টোরি রাইটিং থাকছে। তো এবার যেহেতু স্টোরি রাইটিং থাকছে, সেই জন্য ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে কিন্তু প্রতিদিন নিয়মিত স্টোরি প্র্যাকটিস করতে হবে। তুমি যে কোয়েশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার ফলো করছো সেগুলো ধরে ধরে যে স্টোরিগুলো আছে সেগুলো ওভারঅল তোমাকে শেষ করতে হবে এবং অবশ্যই টিচারকে দিয়ে ক্রস চেক করিয়ে নিতে হবে। তো এবার যেহেতু আমাদের এই ইনস্টিটিউশন থেকে তোমাদের যে সাজেশনটা দেওয়া হয়েছে সেখানে স্পেসিফিকভাবে মানে আমি কোনো স্টোরির নাম মেনশন করিনি যে কী কী স্টোরি পড়তে হবে, কারণ করিনি তার কারণ তাহলে দেখা যেত যে শুধু তুমি সেই একটা বা দুটোই পড়ে যেতে, তারপরে দেখা গেল যে আমার ক্যালকুলেশন বা আমার যে অনুমান সেটা ভুল হয়ে গেল, তখন তুই পরীক্ষার রুমে বেশ একটা বড় সড়ো বিপদের সম্মুখীন হবে। তুমি কেন, সে আমি যদি হই সে আমিও হব। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমরা একটা বিশেষ কৌশলে কি করে গল্প লেখে বা লিখতে হয় সেটা যদি ধরে ধরে শিখে নিই, তাহলে কিন্তু এক্সামে আসা যে কোনো স্টোরি তার পয়েন্টগুলোকে আমরা বুঝে নিই, হিন্টসগুলোকে বুঝে নিয়ে আমরা ন্যাচারালি সেটাকে ক্র্যাক করতে পারবো এবং সেখানে কিন্তু আমার কোনোরূপ সংশয় বা দ্বিধা তৈরি হবে না, আমি অনায়াসে সেটা করে নিতে পারবো। তো সেটার কথা চিন্তা করে আজকে কি করব, আজকে আমরা একটা স্টোরি যেটা সম্ভাব্য পরীক্ষার গুরুত্বপূর্ণ সেই স্টোরিটা লেখার চেষ্টা করব সবাই মিলে। হ্যাঁ, তো এবার চলো আগে সেই প্রশ্নের দিকে চলে যাই। সবাই নীরবতা বজায় রেখো, কেউ কথা বলবে না ক্লাসে, ঠিক আছে? কোশ্চেনটা আমি তোমাদের বলছি, কোশ্চেনটা খুব কমন একটা কোশ্চেন, যেটা তোমরা আগেও হয়তো বহুবার শুনেছো, পড়েওছো হয়তো। আজকে যে গল্পটা করছি আমরা, গল্প লিখন। তা আজকে আমরা মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্বে এসে যখন আমাদের ক্লাসগুলো দেওয়া হচ্ছে সেখানে দাঁড়িয়ে আজকে আমরা কি করব, আমরা আজকে গল্প লেখন অনুশীলন করব। অনুশীলন কিন্তু মুখস্থ নয়, কি করে গল্প লিখতে হয়, কি করে গল্প লেখা যায় তার একটা ধারাপাত বা লেখচিত্র আজকে আমরা একে অপরে সবাই মিলে দেখে নেব। যারা তোমরা অফলাইনে আছো তারাও তো দেখছোই, আর যারা অনলাইনে দেখবে আমাদেরকে রেকর্ডেড ভিডিওটা যারা পাবে, আপলোডেড ভিডিওটা যারা পাবে, তারাও কিন্তু খুব বুঝে বুঝে কথাগুলোকে ভালো করে ধ্যান রেখে লেখার চেষ্টা করবে। তাহলে দেখবে ব্যাপারটা অনেকটাই ইজি। হয়তো কারুর একবার দুবার বা তিনবার চারবার চেষ্টা করলে হয়ে যাবে, কারুর হয়তো 5বার 6বার চেষ্টা করতে হবে। অবশ্যই চেষ্টাটা করতে হবে এবং সেই চেষ্টা চলাকালীন যেখানে যেখানে সমস্যা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই টিচারের সাথে ডিসকাশনে আনতে হবে যে এই ব্যাপারটা আমার সমস্যা হয়, এটাকে কী করে লিখতে হয়। আর সহজ সরল স্বাভাবিকভাবেই কিন্তু চলতে হবে। স্টোরি লেখার পদ্ধতি কি আমরা সকলেই জানি, যে প্রথমে যে পয়েন্টসগুলো দেওয়া থাকে এক্সাম হলে, সেই পয়েন্টসগুলো পাওয়া মাত্রই ছাত্রছাত্রীরা কী করে, ধুম করে লিখতে শুরু করে দেয়। এটা কিন্তু মোটেই উচিত নয়, কারণ গল্প শুধু লিখলেই হবে না, সেই গল্পটা অডিয়েবল হতে হবে, অর্থাৎ যিনি পড়বেন তার গল্পটা ভালো লাগা চাই। সেটা ভালো লাগতে গেলে অবশ্যই তোমাকে গল্পের পয়েন্টগুলোকে বারবার, হিন্টসগুলোকে বারবার পড়তে হবে, নইলে তুমি ডেপথে যেতে পারবে না। গল্পটার কি তোমার স্ট্রাকচারটা কেমন হবে সেটা তোমার মাথায় ফুটে উঠবে না। প্রথমে গল্পের পয়েন্টসগুলোকে ভালো করে পড়ো, সেগুলো নিয়ে চিন্তা করো, তারপর নিজে নিজে মনে মনে গল্পটাকে একটা নতুনভাবে তৈরি করার চেষ্টা করো
এবং সেই তৈরি করা সম্পূর্ণ হলে তারপরে ধীরে ধীরে ধরে ধরে লিখতে শুরু করো, দেখবে যে একটা পয়েন্টসও যেন এদিক ওদিক হয়ে বাদ না যায়। অবশ্যই সব পয়েন্টস দেওয়া থাকে না, কিছু কিছু তোমাকে নিজের থেকে ইনক্লুড করতে হবে, সেগুলো কোথায় কীভাবে করতে হবে সেই খেয়ালটা কিন্তু তোমাকে খুব ভালো করে রাখতে হবে, আর সেটা তখনই তৈরি হবে যদি তুমি দীর্ঘ অভ্যেস বা প্র্যাকটিস করো। আচ্ছা, হোম ওয়েদারে তাহলে আজকে যে গল্পটা আজকে আমরা করব, গল্পটা লেখা মাত্রই হয়তো সবাই তোমরা আজকের গল্পের নাম ফরগেটফুল সায়েন্টিস্ট। ফরগেটফুল সায়েন্টিস্ট, ফরগেটফুল কথার অর্থ হচ্ছে যে ভুলে যায়, ভুলাক্কাড়, অর্থাৎ কথায় কথায় ভুলে যায়, ভাবতে ভাবতে কি ভাবছিল ভুলে যায়। মনোজ দাসের লেখা ভোলা গ্র্যান্ডপা আমরা পড়েছিলাম ক্লাস 9-এ। হ্যাঁ, খুব সুন্দর একটা গল্প, যেখানে মনোজ দাস দেখিয়েছিলেন যে গ্রামের সেই ভোলা দাদু, সে কিন্তু এতটাই ভোলা যে সে যখন মেলা প্রাঙ্গণে যায় তার গ্র্যান্ডসনকে নিয়ে যায় এবং সে ভুলেই যায় সে হাতে কি ধরেছিল। হঠাৎ করে তার মনে পড়ে, তারপর সে চিৎকার করে উঠে, তারপর সেই যে দল মিলে মেলায় গিয়েছে তাদের মধ্যে থেকে খোঁজাখুঁজি করে দেখা যায় যে সে তার নাতিকেই নিয়ে গেছিল, সেই নাতিকে ভুলে গেছে। তারপর যথারীতি সেই নাতিকে একটা দেখা যায় একটা গরুর পেটের নিচে সে বসে আছে, যেহেতু ঠান্ডার রাত্রি, হ্যাঁ, সে সেই পশমাবৃত গরুর পেটের নিচে বসেছিল। তো যাই হোক, তারপরে এরকম অনেক সুন্দরবনে বাঘের ঘটনা, হ্যাঁ, নানা রকম ঘটনা। তারপরে হচ্ছে তোমার গ্রামে গ্রামে জলদস্যুদের গুপ্তধন লুকিয়ে রাখা, নানা ধরনের অদ্ভুত অদ্ভুত ব্যাপার আমরা দেখেছিলাম, সব হিলেরিয়াস ইনসিডেন্টস। তো যাই হোক, তো সেই ভোলা দাদুর কথা যদি আমরা পড়ে থাকি বা মনে থাকে গল্পটা খানিকটা, তাই মানুষটা কিন্তু খুব সহজ সরল এবং সে কিন্তু যাই করুক না কেন কিছুক্ষণ পরে ভুলে যায়, এবং শেষমেশ যখন তার প্রাণ যায় তার স্ত্রী বলেন, বৃদ্ধা স্ত্রী বলেন যে হয়তো তিনি নিঃশ্বাস নিতেই ভুলে গেছেন, হ্যাঁ, এমন একটা, তাই হয়তো আজকে তিনি চলে গেলেন। তাই এই যে মজার ব্যাপারটা, তো এমন করে এই যে বিজ্ঞানী, দেখো ভালো করে শোনো, এই যে বিজ্ঞানী ইনি কি, আগেই তো চলে আসছে একটা শব্দ ফরগেটফুল, এটা কিন্তু একটা অ্যাজেক্টিভ, এটা কিন্তু একটা অ্যাজেক্টিভ, কারণ এটা একটা নাউনকে বিশেষিত করছে, ঠিক আছে, ফরগেটফুল। তাহলে এফইউএল দিয়ে যদি কোনো শব্দ শেষ হয় সেটা কিন্তু অ্যাজেক্টিভ হয়, ওকে। আচ্ছা, তাহলে এই বিজ্ঞানীর স্বভাব চরিত্রটা কি, আগে গল্পটা একটু বলে নিই চট করে, সবাই মনোযোগ দিয়ে শোনো। গল্প কিন্তু শোনার জিনিস, যে যত বেশি গল্প শুনবে তার কিন্তু গল্প লেখার কৌশলটা বেড়ে উঠবে। তাহলে এক বিজ্ঞানী ছিল যিনি তার বিজ্ঞান চর্চায় এত মগ্ন থাকতেন যে কোথার থেকে রাত কোথার থেকে দিন হচ্ছে তিনি কিছুই খেয়াল রাখতেন না, অর্থাৎ খেয়াল করতেনই না, কারণ তিনি তার বিজ্ঞান সাধনা নিয়ে তিনি এতটাই ব্যস্ত যে আশেপাশে পারিপার্শ্বিক কী ঘটনা ঘটে যাচ্ছে তার দিকে তার কোনো নজরই নেই। তো এবার সেই বিজ্ঞানী একবার ঠিক করলেন যে তিনি তার সমস্ত আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব, সহকর্মীদেরকে একটা ভোজে নিমন্ত্রণ দেবেন। ইট মিনস গ্র্যান্ড পার্টি, একটা পার্টি হোস্ট করবেন, করবেন। সে পার্টিতে কি, হি উইল ইনভাইট ইচ অ্যান্ড এভরি ওয়ান, হ্যাঁ, যাদের সাথে তার কানেকশন আছে, রিলেশন আছে, প্রত্যেককেই, সেই ওয়ার্কিং রিলেশন বা ফ্যামিলি রিলেশন যেটাই আছে না কেন তাদেরকে তিনি ইনভাইট করবেন। তো এটা তিনি ঠিক করলেন যে আমি নিমন্ত্রণ করব। তো এবার সেই তোড়জোড় চলল, বেশ আয়োজন, কি কি খাওয়াবেন না খাওয়াবেন তার পরিপাটি সম্পূর্ণ তিনি নিজে হাতে ডিসাইড করলেন। এবার নিমন্ত্রণ করলে তো তাকে তো ইনভিটেশন দিতে হয়। তারপর তিনি কি করলেন, যাদেরকে তিনি ইনভাইট করবেন, অর্থাৎ যাদেরকে তিনি নিমন্ত্রণ দেবেন বলে ঠিক করেছেন, তাদের জন্য তিনি ইনভিটেশন কার্ড লিখলেন প্রত্যেকের জন্য, হ্যাঁ, ফর ইচ হেড হি রোট ইনভিটেশন লেটার্স, ওকে, প্রত্যেকের জন্য লিখলেন ইনভিটেশন লেটার, লিখে সেই ইনভিটেশন লেটারগুলো তিনি তৈরি করে ফেললেন। তো এবার যথারীতি চলে এলো সে বিশেষ দিন, যেদিনকায় সবাই তার নিমন্ত্রিত হয়ে তার অনুষ্ঠানে সবাই ভোজ গ্রহণ করতে আসবে। সেই বড় একটা ব্যাঙ্কোয়েট হল, যেখানে সবাই মিলে বসে, সব একেবারে মানে সবাই মিলে একসাথে বসে তারা খাওয়া দাওয়া করবে। তো কী হলো, সকাল থেকে বেশ তোড়জোড় প্রস্তুতি চলল,
এবার সন্ধেবেলা সবাই গেস্ট আসবে, যেটা হয় জেনারেলি। তো এবার বেশ সুন্দর প্রিপারেশন নিয়ে সায়েন্টিস্ট বসে আছে বসে আছে বসে আছে বসে আছে। তা আস্তে 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 দেখা যাচ্ছে যে সময় অতিবাহিত হচ্ছে, অতিবাহিত হয়ে একটা এমন সময় চলে আসলো যে সময়টা কেউ কোথাও নিমন্ত্রণ খেতে আসে এটা সম্ভব নয়, কারণ সেই নেমন্তন্নের যে টাইমটা, জেনারেল যে টাইমটা, সেই টাইমটা ক্রস করে গেছে। তো জেনারেলি তখন বিজ্ঞানী খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয় যে কী ব্যাপার, উদ্বিগ্ন হয়ে ওঠেন, কী ব্যাপার, আমার নিমন্ত্রিতরা কেন এলো না। এবার বিজ্ঞানীর কিন্তু কারোর সাথে কোনো দূর মানে দুষ মানে শত্রুতা বলো বা বৈরিতা বলো এমন কিচ্ছু ছিল না। হ্যাঁ, সবার সাথে হৃদ্যতার সম্পর্ক ছিল। তো কী হলো ব্যাপারটা, তারপরে সে খুব গভীর চিন্তায় পড়ে গেল। তো এবার সেই তোমার ডাইনিং টেবিলে বসে সে সবার জন্য অপেক্ষা করে, কিন্তু কেউ আসে না। শেষমেশ খুব কষ্ট পায় বিজ্ঞানী এবং রাতে সে শুতে চলে যায়। যেহেতু কেউ আসলো না, সমস্ত টেবিল একদম ফাঁকা, হা হা করছে। হ্যাঁ, সব অ্যারেঞ্জমেন্ট, সব ফুডগুলো সাজানো, কেউ খেতে আসে। তার বড় দুঃখ হয় যে এমনটা সবাই কেন করলো তার সাথে। হ্যাঁ, নিমন্ত্রণ রক্ষা না করাটা কিন্তু একটা যেমন অন্যায়, তেমন নিমন্ত্রিত যে নিমন্ত্রণ করেছে সে যদি তার নিমন্ত্রণে কেউ যদি না যায়, এটা তাকে অপমান করাও হয় কিন্তু, তাই তো। তো এরকম একটা ব্যাপার। তাহলে দেখা যাচ্ছে যে নেই, শেষমেশ তিনি ঘরে চলে গেলেন রাতেবেলায়। রাতে ঘরে চলে যাওয়ার পর তিনি খুব চিন্তিত। তো এবার ওনার যে স্টাডি টেবিলটা আছে, যেখানে উনি বসে লেখালেখি করেন, বই পড়েন, তো সেই স্টাডি টেবিলের সামনে বসলেন। বসার পর মনটা ভালো লাগছে না, উদাস, চিন্তিত। তাই কি মনে করে তিনি তার যে ড্রয়ারটা, যাকে বাংলায় দেরাজ বলে, সেই ড্রয়ারটাকে তিনি খুললেন কোনো একটা কারণবশত। তিনি ড্রয়ারটা যখন খুললেন, খোলার পর দেখলেন এক অদ্ভুত কাণ্ড। কী কাণ্ড, যে যে ইনভিটেশন কার্ডগুলো সায়েন্টিস্ট লিখেছিল, একটা ইনভিটেশন কার্ডও নেমন্তন্নদের হাতে তিনি তুলে দেননি, অর্থাৎ তিনি ভুলে গেছেন। হ্যাঁ, অর্থাৎ লিখে কার্ডগুলো রেখে দিয়েছেন এবং সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন, কিন্তু ওগুলো যে ডিস্ট্রিবিউট করতে হবে তাহলে সেটা ভুলে গেছেন। এই গল্পের থেকে আমরা মোরাল কি শিখলাম? মোরাল শিখলাম হচ্ছে যে সর্বদাই ভুলে যাওয়ার জিনিসটা জীবনে কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি করে। ঠিক আছে তো, এটা কিন্তু একটা সব থেকে বড় মোরাল, যে যদি জিনিস আমি ভুলে যাই, প্রয়োজনীয় জিনিস ভুলে যাই, তাকে যদি আমি আপ টু ডেট না রাখতে পারি, সেটাকে যদি আমি মিসহ্যাপেন ঘটে যায়, আমি যদি না করি সেই জিনিসটা ভুলে গিয়ে, তবে কিন্তু অবশ্যই আমাদের জীবনটা কিন্তু ওই বিজ্ঞানীর মতো সাজানো জিনিসটা এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, এই গল্পের একটা নীতিকথা অবশ্যই আছে। এই নীতিকথাটা হচ্ছে সেটাই, যে ফরগেটফুলনেস মেক্স ম্যাশ আপ ইন ইউর লাইফ। ঠিক আছে, একদম সব কিছু শেষ করে দিবে, এদিক ওদিক করে দিবে। তো যাই হোক, আজকে তাহলে এই গল্পটা আমরা লিখব। ঠিক আছে, এই গল্পটা আজকে আমাদের বোর্ডে সবাই মিলে সুন্দর করে ভেবে ভেবে লিখব আর দেখব কেমন হয়। তাহলে প্রথমেই যখন আমরা একটা কথা এবার বলে রাখি, ভালো করে শোনো জিনিসগুলো। যখন তুমি কোনো গল্প লিখতে যাচ্ছ এবং গল্পে কোনো একটা বিশেষ চরিত্রের সম্বন্ধে কথা বলা হচ্ছে, সে রাজা রানী হোক, সে রাজপুত্র হোক, বা কোনো ধনী ব্যবসায়ী হোক, জিনিসগুলো ধরো কিন্তু, ধনী ব্যবসায়ী হোক বা কোনো দরিদ্র ছাত্র হোক, হ্যাঁ, বা একটা পাখি হোক, হ্যাঁ, একটা খরগোশ হোক, মানে যেগুলো আমাদের স্টোরিতে আছে সিলেবাসে। অ্যাকচুয়ালি ক্লাস 10 লেভেলের যদি স্টোরি সিলেবাসটাকে একটু কেউ ভালো করে দেখে, তাহলে দেখতে পারবে যে এখানে দু ধরনের স্টোরি হয়, একটা প্যারাবল, একটা ফেবল। ঠিক আছে তো, যেগুলো জীবজন্তুদের নীতিমূলক বাক্য থাকে সেগুলোকে বলা হয় কি, ফেবল, আর যেখানে মানুষের সংসর্গ থাকে সেগুলোকে বলা হয় প্যারাবল। যাই হোক, এই দু টাইপের স্টোরি কিন্তু আমাদের যে গোটা এক্সাম যে শেডিউল আছে, সেই শেডিউলের মধ্যে কিন্তু সিলেবাস শেডিউল আছে, তার মধ্যে সেট করা, এগুলোই করতে হয় জেনারেলি। তাহলে এবার আমি যে গল্পটা করছি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষ রয়েছে, তার দ্বারা কিন্তু ভুল ভ্রান্তি রয়েছে। ঠিক আছে, তাকে আমরা কী বলবো, প্যারাবল বলবো। কী বলবো, প্যারাবল। যখন জীবজন্তু দিয়ে হবে তখন কী বলবো, ফেবল। আচ্ছা, যেমন ফেবল একটা কবিতাও রয়েছে আমাদের, মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। যাই হোক, তাই এবার এইখান থেকেই কিন্তু সিলেবাসে এগুলো ইনক্লুড করা, এই জিনিসটাকে ধরে নিই। তো এবার যখনই কারোর সম্বন্ধে কোনো কিছু বলতে যাচ্ছি, লিখতে যাচ্ছি,
এমন কোনো বিজ্ঞানী, এমন কোনো রাজা, ঠিক আছে, তখন পুরনো দিনের যদি ঘটনা হয়, পুরনো দিনের ঘটনা হয়, তাহলে তো আমরা জানি কি লিখতে হয়, ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়। এবার দেখো ধারাবাহিকতা কিন্তু গল্পের বজিয়ে রাখতে হবে। কেউ যদি মনে করে ওয়ান্স আপন এ টাইম দিস কাইন্ড অফ ফ্রেজ ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাট দ্য বিগিনিং অফ আ স্টোরি, বা আই ক্যানট রাইট সাচ কাইন্ড অফ সেন্টেন্স ইন মাই স্টোরি বিকজ দ্য কোয়ালিটি অফ দ্য স্টোরি খারাপ হয়ে যায়, এরকমটা কিন্তু না, ঠিক আছে। তো গল্প এক যে ছিল রাজা, এক যে ছিল রানী, এগুলো হচ্ছে গল্পের স্টার্টিংয়ের একটা এমন রিদমিক ওয়ার্ড যেটা গল্পের মধ্যে আরও প্রাণ এনে দেয়, ঠিক আছে। তো এই লাইন তোমার আশেপাশে 4-5 জন লিখলো তাহলে তোমার গল্পটা খারাপ হবে এমনটা কিন্তু ভাবার কোনো ব্যাপার নেই। তাহলে এখানে তো আমরা তা লিখবো না যে এক যে ছিল বিজ্ঞানী, তা তো লেখার দরকার নেই, তাই না? তাই আমরা লিখবো, শুধু লিখবো যে একজন বিজ্ঞানী ছিলেন। কি লিখবো? একজন বিজ্ঞানী ছিলেন। তাহলে ইংরেজি কী হবে? সায়েন্টিস্ট ওয়াজ না, কী হবে বিজ্ঞানীটা? সেন্টেন্সটা কী হবে? দেয়ার ওয়াজ এ সায়েন্টিস্ট। সবাই শুনবে কিন্তু, এক যে ছিল বিজ্ঞানী, একজন বিজ্ঞানী ছিলেন, ঠিক আছে। একটা সুন্দর স্বাভাবিক লাইন লিখলাম, একজন বিজ্ঞানী ছিলেন। আচ্ছা, এবার আমরা গল্পে এতক্ষণ যেটা জেনেছি সেটাতে কি বুঝেছি? যে বিজ্ঞানী সবসময় তার কাজে নিমগ্ন থাকতেন, তাই তো, সবসময় তার কাজে নিমগ্ন থাকতেন, ঠিক আছে। তাহলে কীভাবে লিখব? কোনো কিছু যখন মানুষ খুব প্রতিদিন করে, যার প্রতি তার খুব অভ্যাস, মানে একটা হ্যাবিট হয়ে গেছে, রেগুলার করে, ঠিক আছে, তখন সেটাকে কি করে লিখতে হয়? মনে রাখবা, অভ্যাসগত কোনো কাজ যেটা আমরা রেগুলার করি, সেই জন্য সেই ধরনের বাক্য লিখতে গেলে সাবজেক্টের পরে ইউজ টু লিখতে হয়। কি লিখতে হয়? ইউজ টু। অর্থাৎ ইউজ টু মানে হচ্ছে কোনো কিছুর প্রতি তুমি অভ্যাস হয়ে গেছে তোমার, সেটাকে তুমি কোনো মতেই ছাড়তে পারছো না। হ্যাঁ, বুঝতে পারলে তো? মানে খুব তুমি অভ্যস্ত, মানে যে আই ইউজ টু ড্রিঙ্ক মিল্ক অ্যাট বেড টাইম, রাতে শুতে যাওয়ার সময় আমি কি পান করি? দুধ পান করি। তাহলে এটা কিন্তু অভ্যেস আমার, এটা আমার অভ্যেস, যেটা প্রতিদিন আমি করে আসছি। তো এমন যখন অভ্যেস বোঝাবে তখন সাবজেক্টের পরে আমরা কী লিখব? ইউজ টু কথাটা ইউজ করব। তাহলে এবার আমরা কি জানলাম? যে বিজ্ঞানী তার কাজে এতটাই মগ্ন যে সেটা ছাড়া তিনি কিন্তু অন্য জগৎ সম্বন্ধে তার কোনো ধ্যান ধারণাই ছিল না। তাহলে কী লিখব? বাক্যটা কী লিখব? He used to absorb his mind in scientific experiments. এখানে অলওয়েজ কথাটা লেখার দরকার নেই, কারণ ইউজ টু মানে কি? সর্বসময়, সব সময়, তার মানে অলওয়েজ, ঠিক আছে তো। আর অলওয়েজটা লিখে, এখানে কিন্তু অলওয়েজ কথাটা লেখা যাবে না কিন্তু, যেহেতু আমি ইউজ টুটা ইউজ করেছি। তা দেখো সেন্টেন্সের কনস্ট্রাকশনটা কিন্তু খুব সুন্দর। এক যে ছিল বিজ্ঞানী, সে নিমগ্ন থাকতো সর্বদাই। অ্যাবজর্ব মানে কি? ডুবে থাকা। অ্যাবজর্ব মানে কি? ডুবে থাকা। ইউজ টু সর্বদাই, কোথায়? কাকে ডুবিয়ে রাখতো? তার মনকে। কোথায়? ইন সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস, অর্থাৎ বিজ্ঞান সংক্রান্ত নানা রকম কি পরীক্ষামূলক বা আবিষ্কারের মধ্যে, বুঝতে পারছো? নানা রকম পরীক্ষামূলক বিষয় তিনি নিজেকে ডুবিয়ে রাখতেন। ওকে, আচ্ছা, তাহলে কি বলতাম? তাহলে যখন মানুষটা সারাদিন নিজেকে বিজ্ঞান চেতনার মধ্যে, বিজ্ঞান গবেষণার মধ্যে ডুবিয়ে রাখে, তখন কি তার বাইরের কোনো জিনিসের প্রতি ধ্যান ধারণা কি থাকবে? তোমরা কি মনে করো থাকবে? কোনোদিনও থাকবে না। তাহলে কি লিখতে হবে? যার জন্য বাইরের জিনিসের প্রতি তিনি কি থাকতেন? সবসময়
উদাসীন, কি থাকতেন? উদাসীন। তাহলে হি ওয়াজ aloof, উদাসীন। অ্যালুফ শব্দের কথার অর্থ কি? উদাসীন। হি ওয়াজ অ্যালুফ টু to any outside matter. He was aloof to any outside matter. ঠিক আছে, আশেপাশের যে কোনো বিষয়, যে কোনো ঘটনা, যে কোনো ইনসিডেন্ট যেটা সকলের একটা অ্যাটেনশন সিক করে, ঠিক আছে, বাট দ্য সায়েন্টিস্ট কখনোই সেটার প্রতি তার অ্যাটেনশন দিতে পারতেন না। কারণ কি? তার সমস্ত অ্যাটেনশন কি? সবসময় তার বিজ্ঞান চর্চা। ঠিক আছে তো? আচ্ছা, তাহলে এটার থেকে আমরা কি জানতে পারলাম? যে বিজ্ঞানী কিন্তু অসম্ভব মেধাবী সে বিজ্ঞানী, তার নিজের বিজ্ঞান চর্চা নিয়ে ব্যস্ত থাকতে এবং বাইরের যে কোনো জিনিসের প্রতি তার কিন্তু কোনো নজর নেই। ঠিক আছে, এর চেয়ে বেশি কিন্তু আমি আর কিছু লিখতে যাব না, কারণ এর চেয়ে বেশি আমার লোকটার সম্বন্ধে আর কিছু বলার দরকার নেই। হ্যাঁ, যা লোকটার সম্বন্ধে বলা, এই গোছের একটা লোক, ভোলাক্কার টাইপের একটা লোক, সে কিন্তু কী ধরনের হয় এই 2-3টে বাক্য পড়লেই বোঝা যাচ্ছে। বলেই দিয়েছে যে তার সমস্ত মাইন্ড সবসময় বিজ্ঞান চেতনায় নিমগ্ন থাকতো এবং বাইরের আশেপাশের কোনো কিছুর প্রতি তার কোনো রকম ধ্যান ধারণা, চিন্তা বা যাকে আমরা বলি রেসপন্স কিচ্ছু ছিল না। আচ্ছা, একদিন ইংরেজি কি? একদিন দেখো, বিজ্ঞানী ঠিক করলেন, কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট টেন্স। মানে ঠিক করা মানে কি? ডিসাইড। ঠিক করার মানে কি? ডিসাইড। একদিন বিজ্ঞানী ঠিক করলেন, তাহলে ওয়ান ডে দ্য সায়েন্টিস্ট ঠিক করলেন ডিসাইডেড মানে কি? ঠিক করলেন। ঠিক আছে, কি করলেন? যে তিনি একটা ভোজের আয়োজন করবেন। ভোজ মানে কি? পার্টি। ভোজ শব্দের অর্থ কি? পার্টি। আচ্ছা, সায়েন্টিস্ট ডিসাইডেড, দেখো, টু আয়োজন করা কি? ডিসাইডেড টু অর্গানাইজ, বা এখানে অ্যারেঞ্জ বলতে হবে। কি বলতে হবে? অ্যারেঞ্জ। এটা তো অনুষ্ঠান না, মানে এটা উৎসব নয়, তো কি বলতে হবে? অ্যারেঞ্জ। ডিসাইডেড টু অ্যারেঞ্জ পার্টি। পার্টির আগে একটা এমন শব্দ বসিয়ে দেবো যে পার্টিটা শুনতে খুব ভালো লাগে। এ গ্র্যান্ড পার্টি, GRAND, গ্র্যান্ড বড় মাপের, পার্টি। এবার পার্টি তো আয়োজন হয়ে গেছে, কিন্তু কাদের জন্য? তার বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনদের জন্য। আচ্ছা, গ্র্যান্ড পার্টি ফর হিজ ফ্রেন্ডস, হলো, অ্যাজ ওয়েল অ্যাজ, এবং অ্যান্ড লিখলাম না, হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ, এটা অ্যাকচুয়ালি কি? অ্যান্ড। ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ দুটো লিখে দিলাম এই কারণেই যে অ্যাজ ওয়েল অ্যাজের অর্থটা কি সেটা লিখে দিলাম। তোমরা কিন্তু আবার এক্সামে এটা ভেবে লিখো না, কিন্তু যে কোনো একটা। ফর হিজ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, আত্মীয় পরিজন এবং বন্ধু বান্ধবদের জন্য একটা গ্র্যান্ড পার্টি তিনি রাখবেন, সেটা তিনি পুরোপুরি ডিসাইড করলেন। এবার শুধু পরিকল্পনা করলে তো হবে না, তার কি করতে হবে? জোগাড় জান্তি করতে হবে। কি করতে হবে? জোগাড় জান্তি, অর্থাৎ প্রিপারেশন নিতে হবে। তো এবার কি করলো? তিনি আস্তে আস্তে সমস্ত কিছু গোছাতে শুরু করলেন। আচ্ছা,
টু মেক দ্য পার্টি, ভোজটিকে সম্পূর্ণ করে তুলতে, ভোজটিকে সম্পূর্ণ করে তুলতে, টু মেক দ্য পার্টি কমপ্লিট, ঠিক আছে, কমপ্লিট, ঠিক আছে, টু মেক দ্য পার্টি কমপ্লিট, গোটা পার্টিটাকে সম্পূর্ণ করতে, হি মেড অ্যারেঞ্জমেন্টস to make the party complete, he made arrangements by himself, নিজেই নিজেকে দিয়ে, to make the party complete, he made arrangements by himself, ভোজ আসরকে সাফল্যমণ্ডিত করতে বিজ্ঞানী নিজে হাতেই সব কিছু জোগাড় জান্তি করতে লাগলো। বুঝতে পারলো তো? আচ্ছা, হি সে, রোট WROT রোট, invitation invitation, he wrote invitation cards to, for না কিন্তু এখানে কিন্তু অনেকে ফর দেয়, নট ফর, টু, হি রোট ইনভিটেশন কার্ডস টু, আমরা যখন আর্টিকেল প্রেপোজিশনের ক্লাসগুলো করেছিলাম তখন দেখেছিলাম কারোর উদ্দেশ্যে কিছু লেখাকে কি করতে হয়, টু দিতে হয়, নট ফর। হি রোট ইনভিটেশন কার্ডস টু হিজ রেসপেক্টেড, সম্মানীয় গেস্ট, he wrote invitation cards to his respected guests one by one, একের পর এক কি করলেন, প্রত্যেক নিমন্ত্রিতর জন্য তিনি নিজে হাতে কার্ড লিখলেন, গেস্ট ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান, এক এক কার্ড লিখলেন। সবাই ভালো করে মন দিয়ে শুনো, he wrote invitation cards to his respected guest one by one, হ্যাঁ, full stop। একে একে তিনি কার্ডগুলো লিখে ফেলেছিলেন। তাহলে কি কোন টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, তাই তো, ভার্বের সেকেন্ড ফর্ম। গেস্টটা কি এখানে, এইবার গেস্টে কি লিখেছিলেন, কাকে লিখেছিলেন, তাহলে কি লিখেছেন সেটা তো লিখেছি, কাকে গেস্ট, তাহলে এটা কি অবজেক্ট, এটা কি অবজেক্ট, ভালো করে বুঝো কিন্তু, ওয়ান বাই ওয়ান, ঠিক আছে, একের পর এক, অর্থাৎ যে কজন গেস্টকে তিনি বলবেন তাদের নামে, প্রত্যেকের নামে ইন্ডিভিজুয়ালি তিনি কি করলেন, একে একে কিন্তু কি করলেন, কার্ডগুলো লিখলেন। ইন দিস হাউ, এইভাবে, ইন দিস হাউ the day of the grand party, in this how the day of the grand party, চলে এলো, কি হলো, চলে আসে ইংরেজি কি, হ্যাঁ, কাম লিখতে পারি, আবার অ্যাপিয়ার্ডও লিখতে পারি, ঠিক আছে, অ্যাপিয়ার্ড মানে কিন্তু পৌঁছানো, দেখে না, আমরা এখানে কি লিখবো, কেম, চলে এলো, কেম। In this how the day of the grand party came, ঠিক আছে, এই করে
একদিন সেই নেমন্তন্নের যে জন্য দিনটি ধার্য করা হয়েছিল সেই দিনটাও চলে এলো। বিজ্ঞানী দ্য সায়েন্টিস্ট ভীষণ খুশি ছিলেন। বিজ্ঞানী ভীষণ খুশি ছিলেন। কি লিখবো? ছিলেন বলছে, কারোর সম্বন্ধে ছিল কথাটি যে মালিক না বুঝে যদি কি বোঝায়, এক যে ছিল না কিন্তু তিনি ছিলেন তার সম্বন্ধেই বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে কি হবে? ছিল ইংরেজি তখন হ্যাড না, কি হবে? ওয়াজ। কি হবে? ওয়াজ। বিজ্ঞানী খুশি ছিলেন, ইংরেজি কি হবে? দ্য সায়েন্টিস্ট ওয়াজ ভেরি হ্যাপি। সায়েন্টিস্ট ওয়াজ ভেরি হ্যাপি বিকজ, কারণ, বিকজ কারণ তার আয়োজন, তার আয়োজন পূর্ণতা পেতে যাচ্ছিল, তার আয়োজন পূর্ণতা পেতে যাচ্ছিল। বিকজ হিজ অ্যারেঞ্জমেন্টস, হিজ অ্যারেঞ্জমেন্টস, ঠিক আছে? বা তুমি শুধু অ্যারেঞ্জমেন্ট দাও তাও হবে, হিজ অ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জমেন্টস না দিয়ে শুধু অ্যারেঞ্জমেন্ট দাও। হিজ অ্যারেঞ্জমেন্ট, তার আয়োজন পূর্ণতা পেতে যাচ্ছিল। যাচ্ছিল যখনই বলি তাহলে কোন টেন্স? কন্টিনিউয়াস, ঠিক আছে? তাহলে আর পূর্ণতা পাওয়া ইংরেজি কি? গেট। পূর্ণতা পাওয়া ইংরেজি কি? গেট। হিজ অ্যারেঞ্জমেন্ট ওয়াজ, was getting, his arrangements was getting, এখানে গেটিং করার আগে একটা শব্দ লিখে দাও, দাঁড়াও। হিজ অ্যারেঞ্জমেন্টস ওয়াজ, তবে বেশি ভাল লাগবে, গোয়িং টু গেট, পাচ্ছিল না দিয়ে পেতে যাচ্ছিল করো। হিজ অ্যারেঞ্জমেন্ট ওয়াজ গোয়িং টু গেট, his arrangement was going to get the, করে দাও, the happy moment, অর্থাৎ তার আয়োজন সেই সুখকর মুহূর্তটার কে পেতে যাচ্ছিল যখন, when he would be, তিনি হবেন, he would be, যখন তিনি হবেন, would be surrounded, would be এসে লেখো gathered, লিখো would be gathered, 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 would be gathered among, মধ্যে, AMONG, 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 among his, among his, among his friends and relatives, among his friends and relatives। তাহলে সেদিন বিজ্ঞানী খুব খুশি ছিল কারণ তার সমস্ত আয়োজন একটা সুখকর মুহূর্তের কে পেতে যাচ্ছিল যেখানে তিনি ঘিরে থাকবেন তার আপনজন এবং বন্ধু বান্ধবদের মাঝে, বন্ধু বান্ধবদের দ্বারা না কিন্তু বন্ধু বান্ধবের মাঝে, ফুল স্টপ। সময় কাটতে লাগলো, সময় কাটতে লাগলো, টাইম স্টার্টেড টু পাস,
সময় কাটতে লাগলো, টাইম স্টার্টেড টু পাস, সময় কাটতে লাগলো, টাইম স্টার্টেড টু পাস, সময় চলে যাচ্ছে, টাইম স্টার্টেড টু পাস, বাট none of his invited guests was present in the party. Party at last. Time started to pass, but none of his invited guests, কিন্তু তার নিমন্ত্রিত অতিথির মধ্যে কেউই উপস্থিত হলো না সেই ভোজালয়ে শেষমেশ, আর কেউ এলো না। দ্য সায়েন্টিস্ট, বিজ্ঞানী, দুঃখিত হলেন, was become upset, দুঃখিত হলেন এবং and retired, তিনি হাল ছেড়ে দিলেন, retired. The scientist was become upset and retired. At his own study table, and retired at his own study table in his living room, তিনি যে ঘরে থাকেন শয়ন কক্ষ, সেই কক্ষে থাকা একটি স্টাডি টেবিল যেখানে তিনি লেখাপড়া করেন, সেখানে তিনি নিজেকে শেষ গিয়ে বসেন, কারণ তার মন খুব খারাপ, কেউ আসেনি। ঠিক আছে, he could not understand তিনি বুঝে উঠতে পারেননি, he could not understand why, কেন his guest did not join the party, কেন তার নিমন্ত্রিত অতিথিরা তার ভোজালয়ে এলো না, এই কথা তিনি ভেবেও বুঝতে পারলেন না। ঠিক আছে তো, at this very moment, ঠিক সেই সময়, at this very moment, he, দেখো এই যে আই এম শোয়িং, drag out, drag in, হ্যাঁ, at this very moment he dragged out
The drawer. At this very moment, he dragged out the drawer out of the study table. ভেতর থেকে বাইরে, out of the study table. And was become shocked by seeing the not delivered invitation cards there. At this very moment, he dragged out the drawer out of the study table and was become shocked by seeing the not delivered invitation cards there. যে কার্ডগুলো দেওয়ার কথা ছিল সেই কার্ডগুলো দেওয়াই হয়নি। ঠিক আছে, he struck his forehead with his প্লাম। সে তারপর নিজের মাথা চাপড় দিল, হাত দিয়ে নিজের মাথায় চাপড় দিল। মোরাল, সবাই লিখে নাও মোরাল অফ দ্য স্টোরি। Forgetfulness can create mishaps. Forgetfulness can create mishaps. তাহলে তোমরা নিচে অবশ্যই মোরাল অফ দ্য স্টোরি এইভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে আমাদের গল্পটা কিন্তু
একটা পরিপূর্ণতা পেল। এবং আমরা দেখতে পেলাম যে চাইলে পরেই কিন্তু গল্প লেখা যায়, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এতে একটু সামান্য প্র্যাকটিস আর হচ্ছে একটু অনুশীলন যদি ঠিকমতো ধরে রাখা যায় তাহলে কিন্তু কোনোটাই অসম্ভব না। আর এটা লিখতে গিয়ে কিন্তু আমি এমন কিছু শব্দ বা এমন কোনো কিছু ব্যবহার করিনি যাতে ছাত্রছাত্রীদের খুব সমস্যায় পড়তে হবে। খুব সিম্পলি লেখা হয়েছে, দেয়ার ওয়াজ এ সায়েন্টিস্ট, এক যে ছিল বিজ্ঞানী, হি ইউজ টু অ্যাবজর্ভ হিজ মাইন্ড ইন সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস। সে বিজ্ঞান গবেষণায় তার মন সারাক্ষণ নিমগ্নিত রাখত বা নিমজ্জিত রাখত। হি ওয়াজ অ্যালুফ টু এনি আউটসাইড ম্যাটার, যে কোনো বাইরের ঘটনার প্রতি তার কোনো নজর ছিল না। ওয়ান ডে দ্য সায়েন্টিস্ট ডিসাইডেড টু অ্যারেঞ্জ আ গ্র্যান্ড পার্টি ফর হিজ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। একদিন বিজ্ঞানী ঠিক করলো যে তিনি একটা বিশাল বড় ভোজের আয়োজন করবে তার বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজনদের জন্য। টু মেক দ্য পার্টি কমপ্লিট হি মেড অ্যারেঞ্জমেন্টস বাই হিমসেলফ। তাই সেই ভোজের আয়োজন পরিপূর্ণতা দিতে তিনি নিজের হাতেই সব কিছু গোছাতে লাগলেন। হি রোট ইনভিটেশন কার্ডস টু হিজ রেসপেক্টেড গেস্টস ওয়ান বাই ওয়ান। নিমন্ত্রিত হবেন এমন অতিথি, সম্মানীয় অতিথিদের প্রতি তিনি নেমন্তন্ন পত্র একের পর এক সব লিখে রাখলেন। ইন দিস হাউ দ্য ডে অফ দ্য গ্র্যান্ড পার্টি কেম। এবং এইভাবেই একদিন কি হলো, সেই নিমন্ত্রণের বা ভোজের যে দিন সেটা উপস্থিত হলো। The scientist was very happy because his arrangement was going to get the happy. তারপরে তুমি এই জায়গাটার কাছে হ্যাপিয়েস্ট করতে পারো, তার আরো সুন্দর লাগবে। তা বলছে এইভাবে চলতে চলতে সে কি করলো, তার সেই সুখকর মুহূর্তটা যখন সবাই আসবে, সবাই সমবেত হবে, বেশ আনন্দ মজা হবে, এই দিনটা সে উপস্থিত হলো। কারণ when he would be gathered among his friends and relatives, কারণ এটাই সেই দিনটা যে দিনটায় তিনি তার আত্মীয় পরিজন এবং বন্ধু বান্ধবদের মাঝে কি হবেন, নিজেদের সমাদৃত হবেন বা একত্রিত হয়ে থাকবেন। টাইম স্টার্টেড টু পাস, সময় পেরোতে শুরু করলো। বাট নান অফ হিজ ইনভাইটেড গেস্ট ওয়াজ প্রেজেন্ট ইন দ্য পার্টি। কিন্তু সময় অতিবাহিতের সাথে সাথে তার নিমন্ত্রিত অতিথিদের মধ্যে কেউই আর উপস্থিত হলেন না। At last, সর্বশেষে the scientist was become upset and retired at his own study table. তারপর বিজ্ঞানী ভীষণ দুঃখিত হলেন এবং নিজের যে পড়ার টেবিল আছে, যিনি যেখানে লেখালেখি করেন, বই পড়েন, সেই টেবিলে গিয়ে যিনি বসলেন সেটা ছিল তার লিভিং রুমে। কোথায়? লিভিং রুম। যেহেতু স্থানটা নির্দিষ্ট করে বলেছি তাই জন্য প্রেপোজিশন অ্যাট লাগিয়েছি, তারপর সেটা কোথায় ছিল, লিভিং রুমের, তারপরে সেই জন্য ইন লাগিয়েছি। তারপর বুঝতে পারলে তো? আচ্ছা। হি কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াই হিজ গেস্ট ডিড নট জয়েন দ্য পার্টি। সে বুঝে উঠতে পারছিল না কেন কেন তার নিমন্ত্রিত অতিথিরা আজ এই অনুষ্ঠানে এলো না, কিছুতেই বুঝে উঠতে পারছে না। অ্যাট দিস ভেরি মোমেন্ট হি ড্র্যাগড আউট দ্য drawer out of the study table and was become shocked. তারপর সে কি করলো, তার সেই স্টাডি টেবিলের মধ্যে থাকা যে দেরাজ বা ড্রয়ার সেটাকে টেবিলের নিচ অংশ থেকে টেনে বার করলো। বার করার পর সে নিজেই তার চক্ষু চড়ক গাছ। কেন? বাই সিইং দ্য নট ডেলিভার্ড ইনভিটেশন কার্ডস দেয়ার, যে নিমন্ত্রিত পত্রগুলোর একটিও প্রদান করা হয়নি, যেটা তার ড্রয়ারেই রয়ে গেছে। হি স্ট্রাক হিজ ফোরহেড উইথ হিজ প্লাম। সে তারপর নিজের হাত দিয়ে নিজের মাথা চাপড়াতে লাগলো। মোরাল, ফরগেটফুলনেস ক্যান ক্রিয়েট মিসহ্যাপস। অবশ্যই ভুলাক্কার যে ভাবটা বা স্বভাবটা সেটা কিন্তু বিপদ বা অরাজকতা ঘটাতে পারে। এই করে আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। এই হলো গল্পের শেষ অংশ। তা এইভাবে করে তোমাদের কিন্তু গল্পটা লিখতে হবে, খুব সহজ স্বাভাবিকভাবে লেখার অভ্যেসটা রাখতে হবে এবং পয়েন্ট ধরে ধরে সুন্দর করে বাংলা করে মনে মনে কোনো রকম বাইরের কিছু চিন্তা না করে নিজের স্বাভাবিকতা দিয়ে গল্পটা লিখতে হবে। গল্পটা পড়ে যেন পাঠকের
আইব্রো অর্থাৎ এই যে ভুরু সেটা দুই প্রান্ত থেকে এক জায়গায় না হয়ে যায়, এটা লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ তিনি যেন পড়ে গল্পটা পড়ে যেন স্যাটিসফাইড হন, ঠিক আছে, তার যেন পড়ে এটা মনে না হয় যে এটা কি পড়লাম বুঝতে পারলাম না, এমনটা না হয়, ঠিক আছে। তো শুধু লিখলেই হবে না, লেখার মধ্যে একটা সরলতা স্বাভাবিকতা রাখতে হবে। এই গল্পের মধ্যে কমপ্লেক্সিটির কোনো জায়গা নেই, গল্প কখনো কমপ্লেক্সিটি হয় না। গল্প কমপ্লেক্সিটি হয়ে গেলে সেটা উপন্যাস হয়ে যাবে বা প্রবন্ধ হয়ে যাবে। গল্পে ঘনঘটা থাকবে, ঠিক আছে, বর্ণনার ঘনঘটা থাকবে, কিন্তু সেখানে কিন্তু ওই সহজ সরলতা কিন্তু বজায় থাকবে, যে রবীন্দ্রনাথের কথা অনুযায়ী। হ্যাঁ, এখানে বর্ণনার ঘনঘটা কিন্তু বেশি থাকবে না, কিন্তু হালকা থাকবে, অতিরিক্ত নয়। কিন্তু এমন কোনো বোম্বাস্টিক ওয়ার্ড, এমন কোনো তোমার হচ্ছে অড টার্ম এগুলো দেওয়া যাবে না। হ্যাঁ, এবার এর মধ্যে ফ্রেজাল ভার্ব ইউজ করতে পারলে আরও ভালো, বুঝতে পারলে তো? ফ্রেজাল ভার্বের ইউজেসগুলো আনতে পারলে আরও ভালো হবে, তাহলে বুঝতে পারলে তো? যেখানে ভার্বগুলো রেখছি, এই দেখো অ্যারেঞ্জমেন্ট, মেনটেনেন্স, ঠিক আছে, এখানে একটা ফ্রেজাল ভার্ব ইউজ করা যেতে পারে। তারপরে মনে করো যে এই যে ইনভিটেশন করা, ইনভাইট করেছিল, এটাকে ফ্রেজাল ভার্ব করা যেতে পারে, ঠিক আছে। তো তো এরকম করে ফ্রেজাল ভার্ব করেও কিন্তু লিখলে আরও সৌন্দর্য বৃদ্ধি পাবে। আর অবশ্যই এটা একটা সাজেশন যে তোমরা কিন্তু ছোটদের গল্পের বই যেগুলো আছে, যেগুলো ইংরেজির গল্প আছে ছোটদের, বা সে অনলাইন প্ল্যাটফর্ম থেকেই হোক বা তোমরা ফিজিক্যাল বুক থেকেই হোক, তোমরা ছোটদের গল্পগুলো কিন্তু ভালো করে পড়ো। হ্যাঁ, দিনের একটা সময় বের করে ছোটদের যে গল্পের বইগুলো আছে, যে বিভিন্ন কনভেন্ট স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলের, বা তোমরা চাইলে অনলাইন থেকেও পড়তে পারো, বাচ্চাদের যে গল্পগুলো, সেই দেবদেবীর গল্প হতে পারে, তোমরা গল্পগুলো পড়ো, অনেক অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে। মনে রাখবে যে ভালো পাঠক, ভালো লেখক, সে কিন্তু একজন ভালো পাঠক। তুমি কিন্তু কখনোই অন্যের লেখা না পড়ে, অন্যের বই না পড়ে একজন ভালো লেখক বা সাহিত্যিক হতে পারবে না। হ্যাঁ, যে আমি কাউকে পড়বো না, জানবো না, আমি নিজে একজন সাহিত্যিক হব, এমনটা কখনো সম্ভব না, ঠিক আছে। কারণ সাহিত্য চর্চার বিষয়, কপির বিষয় না। হ্যাঁ, সাহিত্যটাকে চর্চা করতে হবে, যে ভালো করে চর্চা করবে অটোমেটিক তার হাত থেকে বেরিয়ে আসবে। আর গল্প লেখা তো অবশ্যই একটা কি বলবো, অ্যাস্থেটিক ডিলাইট, একটা এটা লিখলে তুমি একটা নান্দনিক আনন্দ তুমি পাবে, যে না আমি গল্প লিখতে পারি, সুন্দর সুন্দর গল্প লিখি, ইংরেজিতে লিখি, বাংলা করে নিয়ে লিখে তারপরে ইংরেজি কনভার্ট করি, তাহলে না হয়ে গেল। যেখানেই ঠেকে যাচ্ছি টিচারের সাথে কনসাল্ট করে নেব, কী ব্যাপার। আর চেষ্টা রাখবো বাক্যগুলো যেন ছোট ছোট হয়, একটানা যাতে বড় বাক্য না হয়। একটানা বড় বাক্য হলে কি হয়, আমরা তো এখন বিগিনার লেভেলে আছে, অ্যাকচুয়ালি কি আমাদের গ্রামার সেকশনটা তো অতটা স্ট্রং নয়, ঠিক আছে। ডেফিনেটলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমি কারুর লেখাকে কপি করে লিখতে যাই, তাহলে অনেক প্রবলেম হতে পারে। তাই আমি চেষ্টা করবো আমার নিজের কথাগুলোকেই ছোট ছোট বাক্যে ভেঙে ভেঙে লিখি, ফুলস্টপ বেশি হোক তাতে অসুবিধা নেই, কিন্তু আমার গল্পটা সুন্দর হওয়া দিয়ে কথা, তাই তো। চাইলে এগুলোকে একবারেও লেখা যেত, দেয়ার ওয়াজ এ সায়েন্টিস্ট অ্যান্ড হি ইউজ টু অ্যাবজর্ব হিজ মাইন্ড ইন সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস। হ্যাঁ, অলদো হি ওয়াজ অ্যালুভ টু, অনেকভাবে লেখা যাচ্ছে, এটা গোটাটা কমপ্লেক্স করে দেওয়া যাবে, গোটাটাকে, ঠিক আছে তো। কিন্তু তা করে তো লাভ নেই, এখানে একটা কম্পাউন্ড সেন্টেন্স লাগানো যায়, দেয়ার ওয়াজ এ সায়েন্টিস্ট অ্যান্ড হি, অ্যান্ড কম্পাউন্ড হয়ে যাচ্ছে, অ্যান্ড হি ইউজ টু অ্যাবজর্ব হিজ মাইন্ড ইন সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস, অলদো কমপ্লেক্স, অলদো হি ওয়াজ অ্যালুভ টু আউটসাইড ম্যাটার্স। কতভাবে করা যায়, চাইলে এটাকে কঠিন করে দেওয়া যাবে, আরও কঠিন করে দেওয়া যাবে, কিন্তু না, আমি পরীক্ষার হলে যে যাই বলুক, আমি সরল বাক্য লিখব, সিম্পল সেন্টেন্স লিখব, এবং ভেঙে ভেঙে লিখব, যাতে টিচার পড়ার সময় কোথাও তার কপাল ভাঁজ না হয়। হ্যাঁ, মনে রাখতে হবে যে সহজ সরল যে ব্যাপারটা, সেটা কিন্তু অবশ্যই সকলের ভাল লাগে, ঠিক আছে তো। এখন তুমি এটার মধ্যে ক্লাইম্যাক্স ক্রিয়েট করলা, সেটা করতেই পারো, ঠিক আছে, বা তুমি এন্ডিংটাকে একটু অন্যরকম রাখতেই পারো, কিন্তু সেই মাস্টারলি আর্টটা দেখাতে গিয়ে দেখা যাচ্ছে তোমার সেন্টেন্সটা ভুল হয়ে যাচ্ছে, তাই না। তাই সহজ স্বাভাবিকভাবে, মানে আমি ভালো আছি, ঠিক আছে, আই এম ফাইন, ঠিক আছে, তো এইটা বলা বেশি সুন্দর না আই থিঙ্ক, আই সাপোজ, আই এম ফাইন, আমি মনে করি, আমার মনে হয় আমি ভালো আছি, ঠিক আছে, একই কথা, কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে আর সোজা করে যে বলছে কি তুই ভালো আছিস তো, ঠিক আছে। ডক্টর আস্কিং আ পেশেন্ট, আর ইউ ফিলিং ওয়েল, দেন দ্য পেশেন্ট আনসার্স, আই থিঙ্ক, আই সাপোজ, আই এম ফাইন, ঠিক আছে। তাই ডক্টর ভাববে যে কী ব্যাপার, ও মনে করছেও ভালো, তা আদৌতে কি ভালো নেই। সো আমাদের এই কমপ্লেক্সিটিটা আনা যাবে না, আমাদের টিচারকে একেবারে সহজ সরলভাবেই বোঝাতে হবে।
ঠিক আছে তো? যত সহজ সরলভাবে যাবে, ওনার খাতাটা দেখতে ইজি হবে, তত নাম্বারটা গ্রো করবে। কিন্তু একটা জিনিস, স্পেলিং মিস্টেক কিন্তু করা যাবে না। আর যদি কোনো কোথাও শব্দ কোনো কিছু ইনক্লুড করতে ইচ্ছা করে যে না আমি এই শব্দটা লিখব, অবশ্যই সেটা টিচারে কিন্তু অবজারভেশনে যে না স্যার এই শব্দটা আমি ব্যবহার করতে চাই, এটা কি করবো, শুনে নিতে হবে কিন্তু। কারণ এক এক শব্দের এক এক ভিন্ন মানে রয়েছে, যেটা বাক্যে বসলে হয়তো একটা আলাদা মানে তৈরি হয়ে যেতে পারে। তুমি যাই লিখছো তোমার টিচারকে দিয়ে ক্রস চেক করবে, ভুলের চিন্তা করো না, ভুল হবেই। কারণ আমরা শিখতে এসেছি, পৃথিবীতে যেই কোনো নতুন জিনিস শেখার আগে লোকে শেখা কথাটা বসিয়ে না, কারণ আমি শিখছি, আই এম নট ট্রেন্ড, আই এম লার্নিং, ওকে। তাই সেখানে ভুল হতেই পারে, ভুল হোক, টিচারকে দিয়ে দেখিয়ে দিই। আর অবশ্যই দুই একটা কিন্তু মুখস্থ করতেই হবে, কারণ নইলে কিন্তু কী হবে বলো তো, ওই জং পড়ে থাকা তালাটা কিন্তু খুলবে না। একটা দুটো কিন্তু মুখস্থ করতে হবে, কারণ কিছু ওয়ার্ড তো তোমাকে জানতে হবে, শুধু শুধু খালি পেটে তো আর লেখা যাবে না, না, কিছু ওয়ার্ড জানতে হবে, বুঝলো তো? সেই জন্য একটু ভালো করে করতে হবে। যাই হোক, এইবারের মাধ্যমিক পরীক্ষার জন্য যে গল্পগুলো সিলেক্টেড রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ গল্প হলো এটা, ফরগেটফুল সায়েন্টিস্ট। ঠিক আছে, এবার তোমরা একটু চাইলে পরে এখানে ফরগেটফুল সায়েন্টিস্ট এরকম না দিয়ে এরকমটা দিতে পারো, এরকম করে দিতে পারো, ফরগেটফুল সায়েন্টিস্ট, এভাবেও করা যাবে। ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই। তোমরা চাইলে এখানে এটাকে বাদ দিয়েও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে তো? আচ্ছা, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, 100% গুরুত্বপূর্ণ। একটু বাড়িতে ভালো করে পড়তে হবে এবং প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। তো আজকের ক্লাসটা এতটুকুই ছিল। তোমাদের কেমন লাগলো বলো। আর কোনো সাজেশন যদি থাকে, স্টোরি যেটা তোমাদের মনে হচ্ছে আসতে পারে, দেন প্লিজ শেয়ার উইথ মি, আমার সাথে শেয়ার করো, তাহলে আমি তোমাদেরকে সেটা করে দেবো বা করতে সাহায্য করব, বা তোমরা লিখে পাঠাও। তাহলে এই বলেই শেষ করছি। আমাদের চ্যানেলের সাথে থেকো, আমাদের সঙ্গে থেকো। হ্যাভ আ গুড ডে।